আজকের ফিজিক্স ক্লাসে আমরা যে বিশেষ টপিক নিয়ে ডিসকাস করা শুরু করব সেটা হচ্ছে পদার্থের গঠন ও ধর্ম, ম্যাটার, স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিজ। ভালো করে দেখো, এই টপিকটা খুব একটা সহজ টপিক নয়, কারণ এই টপিকে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো যথেষ্ট কঠিন এবং মনে রাখার ব্যাপার। ওকে, চলো প্রথমেই হেডিং করো, খুব গুরুত্বপূর্ণ, চাপ। প্রথমেই হেডিং করবে আজকের আলোচ্য বিষয়, প্রথম টপিক চাপ, যাকে ইংলিশে আমরা কি বলি? যাকে ইংলিশে আমরা প্রেসার বলি। এই চাপ বা প্রেসার বলতে কি বুঝি? চাপ বা প্রেসার কার থাকে একটু যদি কেউ বলো নিজের ভাষায়, তারপরে আমি বিস্তারিত তথ্যে আসছি। চাপ কাকে বলে বা চাপ বা স্যার ওই প্রেসার? তরলেরও হুম, তরলেরও চাপ থাকে, গ্যাসেরও থাকে। হ্যাঁ, কিন্তু চাপ যেটা বলতে যায় যে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলা হয়। হ্যাঁ, একদমই তাই। তাহলে চাপ থাকে দুজনের। কার কার? যেটা লিখবো বা যা বলবো তোমরা খাতায় নোট ডাউন করা শুরু করবে। চাপ থাকে প্রধানত গ্যাসীয় পদার্থ বা গ্যাসের এবং তরলের। এই চাপ কাকে বলে? যদি চাপের সংজ্ঞা দেয়া হয়, চাপ বলতে কি বুঝি আমরা? কোনো তলের প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে ওই তলের প্রযুক্ত চাপ বলা হয়। ক্লিয়ার? তাহলে নোট ডাউন করে নাও, লেখাটাও দরকার, লেখাটাও খুব প্রয়োজন। লিখে নাও, কোনো তলের কোনো তলের প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে, নোট ডাউন করো, যারা জানো তারাও নিজের ভাষায় লিখে নাও, লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলা হয়। ওকে, চাপ বলে। তাহলে যদি আমরা চাপের রাশিমালা বলি, তাহলে চাপের রাশিমালা আমরা কি বলবো? তাহলে আমরা চাপের রাশিমালা কি বলবো? চাপ ইজ ইকুয়াল টু কি হয়? চাপ ইজ ইকুয়াল টু বল বল বাই বাই ক্ষেত্র। ক্ষেত্রফল। চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি? চাপকে আমরা প্রেসারের পি দ্বারা প্রকাশ করি। বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ দ্বারা প্রকাশ করি। ক্ষেত্রফল মানে এরিয়া, এরিয়াকে এ দ্বারা প্রকাশ করি। তাহলে এখান থেকে খুব সহজে একটা ফর্মুলা পাই, যেটা আসন্ন রেলের পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার ক্ষেত্রে খুব কার্যকরী, এমনকি পিএসসি ক্লার্কশিপের পরীক্ষাতেও আসার সম্ভাবনা থাকে। সেটা কি বলতো? পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, এই ফর্মুলা। হ্যাঁ কি না? চলো, এরপর আমার যেটা জানার প্রয়োজন, খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ হবে, যেটা চাপের সঙ্গে প্যারালাল বা একই সঙ্গে জানতে হয়, সেটা কি বলো? সেটা হচ্ছে, নোট ডাউন করো একটু সাইড করে বা আলাদা করে, ঘাত। এই ঘাত ব্যাপারটা কি? ঘাতকে ইংলিশে কি বলা হয়? ঘাতকে ইংলিশে বলা হয় থ্রাস্ট। দেখো, আমি যখন নিউটনের সূত্র চ্যাপ্টারটা করাই, তখন ঘাত বল নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। এই ঘাত বা থ্রাস্ট কি, এটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ঘাতটা কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? কে বলবে? ঘাতটা কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? দেবাশিস? হুম, বলা যাবে বৃহৎ শাহরুখ? মানের বল বৃহৎ মানের বল কোনো বস্তুর উপর অল্প সময় ক্রিয়া করলে সেটা তাকে তো আমি সেটা তো নিউটনের রেসপেক্টে বলছি। এখন এই পদার্থের রেসপেক্টে যদি বলো, তাহলে এই ঘাত কথাটা কিসের সঙ্গে গুরুত্বপূর্ণ? ভালো করে নোট ডাউন করো। এই ঘাত কথাটা গুরুত্বপূর্ণ তরলের ক্ষেত্রে। ওকে, ঘাত কথাটা গুরুত্বপূর্ণ তরলের ক্ষেত্রে। কেন তরলের ক্ষেত্রে বলছি, কি ব্যাপার, ভালো করে সংজ্ঞাটা নোট ডাউন করবে। কি হয়? শুধু তরল না, কিছু ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে বলতে পারো, বাট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যদি দিতে হয়, তাহলে কিন্তু আমরা তরলের ক্ষেত্রে বলতে পারি। তাহলে ভালো করে শুনে নাও, খুব গুরুত্বপূর্ণ। প্রো এর সংজ্ঞা যদি বলি কি বলবো, লিখে নাও, এই প্রথম কথাটা দিয়েই তোমরা বুঝতে পারবে। প্রবাহী সংলগ্ন, অর্থাৎ যে সমস্ত পদার্থ প্রবাহিত হতে পারে। তাহলে প্রবাহিত হতে পারে এমন পদার্থ কি কি? ভালো এক্সাম্পল হচ্ছে কি? ভালো এক্সাম্পল তরল, আর মোটামুটি গ্যাসও প্রবাহিত হতে পারে, তবে তরলের প্রবাহটাকে আদর্শ প্রবাহ আমরা মনে করি। তাহলে প্রবাহিত সংলগ্ন কোনো তলের ওপর, নোট ডাউন করো, কোনো তলের ওপর, কোনো তলের ওপর, ভালো করে রেডি করো। আসন্ন রেলের পরীক্ষায় যেন প্রত্যেকের ভালো রেজাল্ট হয়। ঠিক আছে, লিখে নাও যে প্রবাহী সংলগ্ন কোনো তলের ওপর প্রবাহী দ্বারা, এই কথাটা কিন্তু, প্রতিটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ, প্রবাহী দ্বারা লম্বভাবে, প্রবাহী দ্বারা লম্বভাবে মোট প্রযুক্ত বলকে, মোট প্রযুক্ত বলকে
বলকে প্রযুক্ত ঘাত বা ঘাত বলা হয়। ওকে, প্রযুক্ত ঘাত বল, প্রযুক্ত ঘাত বলে। তাহলে ভালো করে শুনে নাও, ঘাতটা কি তাহলে হলো? তাহলে ঘাতটা আমি অ্যাকচুয়ালি কি পেলাম? ঘাত মানে কিন্তু অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ বল। এখানে কোনো ক্ষেত্রফলের ব্যাপার নেই। কথাটা ক্লিয়ার? তাহলে নর্মাল আমরা যদি চাপের ক্ষেত্রে আলোচনা করি, চাপের একক কি হবে? চাপের একক কি মনে হয় কি হতে পারে? চাপ মানে কি? বল বাই নিউটন পার ক্ষেত্রফল। মিটার স্কোয়ার। ভেরি গুড। তাহলে দুটো একক আমরা আলোচনা করব। দুটো একক বলতে কিসে? একটা এসআই একক আর একটা এসআই একটা সিজিএস সিজি। একক। ডাইন আচ্ছা, পার এফপিএসটাও লিখে নাও, সেন্টিমিটার এফপিএসটাও লিখে নাও, স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। এফপিএসটাও লিখে নাও, এফপিএসটাও লিখে নাও, এফপিএসটাও লেখো। ডাইন পার, আচ্ছা বাংলা লিখছি, সরি। ডাইন পার নোট ডাউন, সরি এক্সট্রিমলি সরি। এসআই নোট ডাউন করো। নিউটন পার, এক্সট্রিমলি সরি, নিউটন পার কি হবে? মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ারকে কি বলা হয়? কে বলবে? পাস্কেল। পাস্কাল। পাস্কেল। ভেরি গুড। এটাকেই বলা হয় পাস্কাল। পাস্কাল। এটাকেই বলা হয় পাস্কাল। সিজিএসটাকে কি? সিজিএস হচ্ছে ডাইন পার্ট সেমি স্কোয়ার। সেন্টিমিটার। সেমি স্কোয়ার। এফপিএস এ কি হবে? এফপিএস এ হবে পাউন্ডাল পার ফুট স্কোয়ার। ওকে, পাউন্ডাল পার ফুট স্কোয়ার। একটু এর উপর ওভারল্যাপ করে যাচ্ছে, একটু আশা করি বুঝে লিখে নাও। বোঝা গেছে? হ্যাঁ কি না? এবার যদি আমরা ঘাতের একক বলি, আমরা যদি ঘাতের একক বলা হয়, তাহলে ঘাতের একক কি বলবো? এইগুলোই কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন। ঘাতের একক কি বলবো? তিনটে পদ্ধতিতে ঘাতের নিউটন। একক কি হবে? যেটাই বলের একক সেটাই ঘাতের একক। তাহলে এসআই তে কি হবে? এসআই নিউটন, তে হবে নিউটন, সিজিএস এ হবে তারপরে ডাইন, ডাইন, আর এফপিএস এ হবে পাউন্ডাল। পাউন্ডাল। হ্যাঁ কি না? কোনো অসুবিধা হলে স্যার বলবে। তার মানে হুম, স্যার ঘাত হচ্ছে তার মানে সমগ্র তলের উপর প্রযুক্ত চাপ। একদম। আর কোনো তলের এখানে কোনো মাপকাঠি নেই। লম্ব হুম, হবে অবশ্যই, কিন্তু তলের কোনো ব্যাপার নেই। ভালো করে একটা জিনিস বুঝে নাও, যে অনুভূমিক তলে রাখা বা প্রবাহিত হওয়া কোনো তরল বা গ্যাসের ওজনই হলো তার ঘাত। এই লাইনটা লিখে দিচ্ছি কেন? এই লাইনটা দিয়ে রেলের এনটিপিসিতে কোশ্চেন এসেছিল, নিচের কোন বিবৃতিটি সঠিক? লিখে নাও। অনুভূমিক তলে রক্ষিত, এই লাইনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। অনুভূমিক তলে রক্ষিত প্রবাহীর ওজনই হলো ঘাত। ওকে, ওজনই হলো ঘাত। যেটা ওজন আছে না, সেই ওজনটাকেই বলা হয় ঘাত। ওজনটাকেই বলা হয় ঘাত। ওজন মানে কি জানি? ওজন মানে মানে কি বলা হয়? বল কোন ইন্টু বস্তুকে অভিকর্ষীয় ত্বরণ। পৃথিবী যে বল দ্বারা টানে। হ্যাঁ, তাহলে বল ইন্টু অভিকর্ষ ত্বরণ। তাহলে যেটা বল ইন্টু অভিকর্ষ ত্বরণ মানে কি? বল ইন্টু ত্বরণ, বল ইন্টু সরি ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর ইন্টু ত্বরণ মানেই কি? বল। তাহলে ওজন মানেই বল, বল মানেই ঘাত। কথাটা ক্লিয়ার? রেসপন্স করো প্রত্যেকে, হ্যাঁ কি না? অসুবিধা নেই। হ্যাঁ স্যার। এরপরে যেটা কম্পিটিটিভ এক্সামের প্রিয় প্রশ্ন, কয়েকদিন আগে পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস করাচ্ছিলাম অন্য ব্যাচে, সেখানে আলোচনা হচ্ছিল। এখানে বলেছে পাস্কালের সঙ্গে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারের কি সম্পর্ক? নোট ডাউন করে নাও, খুব গুরুত্বপূর্ণ। যে 1 পাস্কাল ইজ ইকুয়াল টু কি হবে? মাত্র 10। 10⁻⁷। শুধু ডাইন, শুধু 10 ডাইন পার সেমি স্কোয়ার। ওকে, 10 ডাইন পার সেমি স্কোয়ার। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, মনে রাখো। কেন 10 হচ্ছে নিশ্চয়ই বলার প্রয়োজন নেই। কেন তলায় সেন্টিমিটার স্কোয়ার মিটার স্কোয়ার আছে, কাটাকাটি হয়ে কিন্তু নর্মাল 10 হবে। যদি 1 নিউটন ইজিক্যাল টু কত হয়, তখন 10⁵ ডাইন হয়। 1 মিটার ইজিক্যাল টু কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে সেখান থেকে আমরা কি পেতে পারি? সেখান থেকে পেতে পারি 1 পাস্কাল ইজিক্যাল টু 10 ডাইন পার সেমি স্কোয়ার। হচ্ছে নেক্সট যেটা আমার জানার দরকার, কম্পিটিটিভ এক্সামের প্রিয় প্রশ্ন, চাপের মাত্রা। বলো, দেবাশিসের বলা উচিত। চাপের মাত্রা কত হবে? ml t⁻⁻²। ml⁻⁻1 t⁻⁻2। আরেকবার কেউ একজন ml⁻⁻1 t⁻⁻2। নোট ডাউন করে নাও। ml⁻⁻1 t⁻⁻²। ওকে, এটা কিন্তু কোশ্চেনে আসে। আমি যখন তোমাদের একক ও তার পরিমাপ টপিকটা করিয়েছিলাম, তা তখন সেখানে কিন্তু চাপের মাত্রা লিস্ট করে লেখানো ছিল। আর একটা জিনিস বলে রাখি,
যারা পরে ব্যাচে জয়েন করেছো আমাকে একটু পার্সোনালি ফোন করে নিও, মেসেজ করে নিও। আমি প্রিভিয়াস ক্লাসগুলো পর পর দিয়ে দেব। প্রিভিয়াস ক্লাস না করলে কিন্তু এইগুলো ভালো করে ক্লিয়ার করতে পারবে না। সব একসঙ্গে দিয়ে লাভ নেই, আস্তে আস্তে করে দেবো, সেগুলো কিন্তু তোমরা খুব ভালো করে নোট ডাউন করবে। ওকে, চলো, চাপ তাহলে বোঝা গেছে। তাহলে একটা জিনিস বলো, শুধু কি পাস্কাল আর ডাইন পার সেমি স্কোয়ার চাপের কি এই দুটো একক? আর কি কোনো একক আছে? আর কি কোনো আছে স্যার। অনেক একক আছে। চাপের একক কিন্তু প্রচুর। বলা যাবে চাপের আর কি কি একক আছে, বা চাপের বার আছে, বার, টর, আর আর কি বলতে পারি, পারস্তম্ভ চাপ, এগুলো কিন্তু পরপর পরপর অনেকগুলো একক রয়েছে। এর আমি যখন নোট দেব তখন কিন্তু প্রত্যেকটা এককের সঙ্গে এককের যে ট্রান্সফরমেশন সেগুলো বলে দেবো। অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে পরীক্ষার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এই ট্রান্সফরমেশনগুলো মানে কোশ্চেনে আসে। তো এটা এটুকু শুধু মনে রাখো যে চাপের যে একক বললাম, নর্মাল একক হচ্ছে সবথেকে ব্যবহারযোগ্য একক হচ্ছে পাস্কাল। পাস্কাল ছাড়াও আরও কিছু একক বর্তমান, যার মধ্যে গুরুত্বপূর্ণ হলো টর, টরের সঙ্গে নোট ডাউন করো বার, বারের সঙ্গে নোট ডাউন করো মিলিমিটার এইচজি বা মিলিমিটার পারস্তম্ভ। এইগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা করে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার্য একক। ওকে, এই একক ভালো করে শুনবে, এই এককের মধ্যে পারস্পরিক যে কনভার্সন বা এক টর মানে কত বার, এক বার মানে কত পাস্কাল, এই ব্যাপারগুলো কিন্তু আমরা পরে নোটে আলোচনা করে নেব। ঠিক আছে, কারণ এগুলো এগুলো ইনফরমেটিভ গুলো ক্লাসে লেখালে টাইম একটু বেশি যায়, তাই আমি এটাকে আর আলোচনা মানে এই দিকে যাচ্ছি না। হচ্ছে, যদি বলো লিখাতে আমি বলে দিতে পারি, লিখে নিতে পারো, বললাম যখন বলেই দিই, নাহলে বেকার ফাঁকা হয়ে থাকবে একটা টপিক। নোট ডাউন করে নাও, প্রথম নোট ডাউন করে নাও যেটা বললাম, 1 পাস্কাল ইজিক্যাল টু 10 ডাইন পার সেমি স্কোয়ার। তারপরে নোট ডাউন করো যে 1 বার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 পাস্কাল। ওকে, 10 টু দি পাওয়ার 5 পাস্কাল। খেয়াল রেখো কিন্তু এই ছোট 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 এগুলো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে। চলো, নেক্সট নোট ডাউন করবে যে 1 মিলিমিটার এইচজি। এইচজি বলতে পারস্তম্ভ, তাহলে এটাকে লিখে রাখো, 1 মিলিমিটার পারস্তম্ভ চাপ বলা হয়। আমি লিখে রাখছি 1 মিলিমিটার পারস্তম্ভ চাপ, তাহলে বলতে তোমাদের অসুবিধা হবে। 1 মিলিমিটার পারস্তম্ভ চাপ, আমি ব্যারোমিটার পারস্তম্ভ কি ব্যাপার আমি আসছি। এই 1 মিলিমিটার পারস্তম্ভ, পারদের সংখ্যা হচ্ছে এইচজি, তাই 1 mm এইচজি বলি। তাহলে 1 mm এইচজি ইজিক্যাল টু কি হয়, এটা মানেই কি, এটা মানেই 1 টর, মনে থাকবে। তাহলে যেটাই 1 মিলিমিটার এইচজি সেটাই আমরা 1 টর বলতে পারি। সেটা মানে কত পাস্কাল? প্রায়, পুরোপুরি বলবো না, প্রায় 133 পাস্কাল, প্রায় 133 পাস্কাল, মনে থাকবে। এইগুলো কিন্তু ছোট 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 আমাদের জানা প্রয়োজন। এগুলো কিন্তু আমাদের এই পয়েন্টগুলো ছোট 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 করে লাগে। কথাটা ক্লিয়ার হয়েছে? মোটামুটি লিখেছো? এগুলো ছোট যদি কখনো কোশ্চেন ডিরেক্ট দিয়ে দেয় তখন তোমাদের ক্ষেত্রে এগুলো যেন কোনো সমস্যায় না পড়তে হয়, এগুলো কখনো সমস্যায় যেন না পড়তে হয়। ক্লিয়ার? লেখা হয়েছে প্রত্যেকের? রেসপন্স করো, একই না? চল, নেক্সট একটা হেডিং করে নাও যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের ক্ষেত্রে কি কি কন্ডিশন প্রয়োজন? লেখো, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে একটু এই টপিকটা বোরিং লাগতে পারে, সমস্যা মনে হতে পারে, তবে কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে হলে এই টপিকগুলো আমাদেরকে ভালো করে পড়া খুব প্রয়োজন। দেখো, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলেছি, তাহলে কন্ডিশন কি আছে, কি কন্ডিশন আছে বলো, বলা উচিত যে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আরেকটা পয়েন্ট, 76 সেমি পারস্তম্ভ চাপ। 76 সেমি আরেকটা কন্ডিশন মিস করে যাচ্ছ। স্যার 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হ্যাঁ হ্যাঁ, 76 সেমি পারস্তম্ভের চাপকেই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে। না, আরেকটা কন্ডিশন মিস করছি। লেখো, 45 ডিগ্রি অক্ষাংশে ভালো করে শুনবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার
0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, নোট ডাউন করো। যে পয়েন্টটা তোমরা মিস করছিলে, সমুদ্র পৃষ্ঠে, সমুদ্র সমুদ্র পৃষ্ঠে, পৃষ্ঠে তো হবেই। হ্যাঁ হবেই, মানে এটাই তো মিস করে গেলাম আমরা, হাইট চেঞ্জ হলে তো চাপ চেঞ্জ হয়ে যাবে। সমুদ্র পৃষ্ঠে, হুম এটাও হুম কিন্তু হুম। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভালো করে শোনো। সমুদ্র পৃষ্ঠে 76 সেমি যে পারস্তম্ভের যে চাপটা, 76 সেমি পারস্তম্ভের চাপকে বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে এইটা কেন লেখালাম, কন্ডিশনগুলো দিয়ে কোশ্চেন দেয়। তাহলে কটা কন্ডিশন দেখো, প্রথম কন্ডিশন 45 ডিগ্রি অক্ষাংশ, দ্বিতীয় কন্ডিশন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তৃতীয় কন্ডিশন সমুদ্রপৃষ্ঠ, চতুর্থ কন্ডিশন কতটা পরিমাণ 76 সেন্টিমিটার পারস্তম্ভ, এটাকেই বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। ওকে, অসুবিধা নেই, ভালো করে দেখো। এরপরে যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই যে বায়ুর চাপ, এই বায়ুর চাপ পরিমাপক যন্ত্র কি? পরিমাপক যন্ত্র ব্যারোমিটার। কি হয়? ব্যারোমিটার। আরেকটু ভালো করে বললে, আরেকটু ভালো করে বললে, দেখো 14 ব্যারোমিটার। 14 ব্যারোমিটার। ভেরি গুড, অ্যাকচুয়ালি ব্যারোমিটারই অ্যান্সার হবে, তবে তোমরা এটাকে আরেকটু ডিটেলসে লিখে রাখো, 14 ব্যারোমিটার। ওকে, আমি তোমাদের অ্যাসিওর করতে পারি, এটা এটা মানে যেহেতু কম্পিটিটিভ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ঘেঁটে বলতে পারি, আমি সায়েন্স টপিকটায় যেগুলো লেখাচ্ছি এর বাইরে তোমরা পরীক্ষার পরে বলবে যে স্যার পড়েছে, এটা কিন্তু নয়, একদমই পসিবল নয়, পড়বে না। একমাত্র ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষায় আর এনটিপিসি সিবিটি 2 পরীক্ষায় এই টপিকগুলো আরেকটু ডেপলি পড়াতে হয়, আর কিছু না। আর বাদ বাকি পরীক্ষাগুলোর ক্ষেত্রে এই যেগুলো খাতায় লেখাচ্ছি এগুলো এনাফ হয়েছে। এরপরে ব্যারোমিটারে কি হয়, পারস্তম্ভ ওঠানামা করে। এই পারস্তম্ভ ওঠানামার ওপর ভিত্তি করে, ভালো করে শুনবে, পারস্তম্ভ ওঠানামার ওপর ভিত্তি করে কিন্তু আমরা আবহাওয়ার পূর্বাভাস দিতে পারি। তাহলে নেক্সট পয়েন্ট হেডিং করো, আবহাওয়ার পূর্বাভাস। এটা দিয়ে কোশ্চেন আসে, আবহাওয়ার পূর্বাভাস, নোট ডাউন করো, আবহাওয়ার পূর্বাভাস। ওকে, এখন স্যাটেলাইটের মাধ্যমে বা বিভিন্ন মানে বিভিন্ন টেকনোলজি ইউজ করে যে ফোরকাস্ট দেওয়া হয় 99.99% মিলে যায়। ওকে, কেন মেলাটা স্বাভাবিক, এই কারণে টেকনোলজি বা স্যাটেলাইটের এত অগ্রগতি মিলে যায়। কিন্তু আগেকার ক্ষেত্রে বা বেশ কিছুদিন পূর্বে আমরা তো এত টেকনিক্যালি সাউন্ড ছিলাম না বা এত টেকনিক্যালি ডেভেলপ ছিলাম না, তখন এই ব্যারোমিটারের পাঠের উপর ভিত্তি করে আবহাওয়ার পূর্বাভাস করা হতো। তাহলে এখানে লিখে নাও, পরপর 4টে ভাগ করো। শর্ত 1, সাইডে লেখো শর্ত 2। দেখো বই খাতা ঘাঁটবে, এগুলো পাবে, আমার কাজ এগুলোকে বুঝিয়ে একত্রিত করে নোট ডাউন করানো, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এই টপিকটা এই সপ্তাহের মক টেস্টে নেব না, এই সপ্তাহের মক টেস্টের সিলেবাস দিয়ে দিয়েছি, এই সপ্তাহের মক টেস্টে এটা থাকছে না, এই টপিক আগামী সপ্তাহের মক টেস্টে আমি অ্যাড করবো। ঠিক আছে, আগামী সপ্তাহের মক টেস্ট হলে তারপরে 2 রোববার কোনো মক টেস্ট থাকবে না পুজোর জন্য, তারপরটা আবার মক টেস্টে ফিরে যাব। দেখো শর্ত 1, শর্ত 1 কি, ব্যারোমিটারের পাঠ যদি দ্রুত কমতে থাকে, লিখে নাও, হঠাৎ দ্রুত কমতে থাকে, হঠাৎ দ্রুত কমতে থাকে, যদি এই রকম কোনো কন্ডিশন দেখা যায় যে ব্যারোমিটারের পাঠ হঠাৎ দ্রুত কমছে, তাহলে কি হতে পারে? ঝড় বৃষ্টি। নিম্নচাপ সৃষ্টি হবে। দেখো ভালো করে নিম্নচাপ। শুনবে, যখনই কোনো ব্যারোমিটারের পাঠ হঠাৎ দ্রুত কমবে, দ্রুত হঠাৎ কমছে, তখন কি হবে? তখন এটা কারণটা কি, নিম্নচাপ তো শুধু ব্যাপার নয়, আমাদের একটু ডেপলি ভাবা দরকার যে উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে বায়ু বায়ুচাপ কমতে বায়ুটা থাকে। কম চাপযুক্ত অঞ্চলের দিকে ছুটে আসবে, অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যার দরুন কি হয়, যার দরুন কি হতে পারে ওই সময়? ঝড় বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি। ঝড় হয়। তাহলে লিখে নাও নিম্নচাপ ব্যাকেটে ঝড় বৃষ্টি। ওকে, তাহলে এই হচ্ছে কোশ্চেন, ঘোরানো কোশ্চেনও আসতে পারে যে ব্যারোমিটারের পাঠ হঠাৎ দ্রুত কমলে নিম্নলিখিত কোনটি ঘটবে, বা হঠাৎ করে নিম্নচাপ বা ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তাহলে ব্যারোমিটারের পাঠ তার ঠিক আগের মুহূর্তে কিরকম দেখিয়েছিল, এইটাও কিন্তু কোশ্চেন। কথাটা বোঝা গেল? চলো নেক্সট, ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট, যে যদি ব্যারোমিটারের পাঠ কমে কিন্তু ধীরে ধীরে কমে, যদি ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমে, তখন কি হবে? তখন কি হবে বলে তোমাদের মনে হয়, বলো? মেঘলা আকাশ বৃষ্টির তো, সম্ভাবনা। বৃষ্টির হালকা সম্ভাবনা আছে।
দেখো ধীরে ধীরে কমছে। ধীরে ধীরে কমার মানে কি? দেখো আমরা একটা জিনিস মনে রাখার দরকার, লিখে নিতে পারো যে কথাগুলো বলছি। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বায়ুর চাপ কি হয়? কমে যায়। এই কথাটা লিখে নাও। কমে। এই কথাটা লেখো। জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে, আমি কোনো পয়েন্ট কিন্তু ছাড়ছি না, জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে, জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে চাপ, বায়ুর চাপ কমে। বায়ুর চাপ কমে। এটা কিন্তু আমি ভূগোলে সেই বায়ুপ্রবাহ ক্লাসে একটু আলোচনা করেছিলাম। এটা হচ্ছে মানে রেলের পরীক্ষার জন্য এখনো পর্যন্ত সেই অর্থের ডিটেলসে করাইনি। এটা হচ্ছে জেনারেল কম্বাইন্ডের ব্যাচে করিয়েছিলাম। তো তোমরা যারা আগে ক্লাসগুলো করেছিলে তারা বুঝতে পারবে এইটা আমি লিখিয়েছিলাম বা বলেছিলাম যে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে চাপ কমে। তাহলে হঠাৎ যদি ধীরে 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 কমে, তাহলে জলীয় বাষ্পের পরিমাণ মানে জলীয় বাষ্পের পরিমাণ কি মনে হচ্ছে? তাহলে জলীয় বাষ্পের ধীরে ধীরে পরিমাণ বাড়ছে। ধীরে ধীরে বাড়ছে। বাড়ছে। তাহলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে মানে কি? জলীয় বাষ্প যদি মেঘলা আকাশ হবে। হ্যাঁ, একদমই তাই। লিখে নাও। আগে এটা লেখো, পয়েন্টটা লেখো যে জলীয় বাষ্প বৃদ্ধি। জলীয় বাষ্পের বৃদ্ধির পরে লিখে নাও বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি, সে বৃষ্টিটা কিন্তু ঝড় বৃষ্টি নয়, নর্মাল একটা বৃষ্টির সম্ভাবনা আছে। ওকে, নেক্সট পয়েন্ট, নেক্সট শর্ত কি হবে? যে ধীরে ধীরে বাড়ে। যদি ব্যারোমিটারের পারস্তম্ভের পাঠ ধীরে ধীরে বাড়ে, তাহলে ধীরে ধীরে বাড়লে কি ঘটবে? ভালো করে বলো, ভেবে চিনতে বলো। ধীরে ধীরে বাড়লে কি? পরিষ্কার আকাশ হবে। দেখো ধীরে আকাশ ধীরে পরিষ্কার। ধীরে ধীরে বাড়ছে মানে কি? জলীয় বাষ্প কি হবে? কমবে না বাড়বে? কমে যাবে। জলীয় বাষ্প কমে যাবে। ভেরি গুড। জলীয় বাষ্প কমবে। তাহলে জলীয় বাষ্প কমলে কি হবে? লিখে নাও পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল আকাশ। পরিষ্কার আকাশ। ওকে, পরিষ্কার আকাশ। খেয়াল রেখো, এই পয়েন্টগুলো কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। পরিষ্কার আকাশ, শুষ্ক রৌদ্রোজ্জ্বল পরিবেশ। ওকে, চলো নেক্সট লাস্ট পয়েন্ট। এটা হচ্ছে খুব রেয়ার ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ হঠাৎ করে বেড়ে যাওয়া। হঠাৎ বৃদ্ধি। হঠাৎ বৃদ্ধি। যদি বায়ুমণ্ডলের পাঠ দেখা যায় যে হঠাৎ বৃদ্ধি পাচ্ছে, মানে ধীরে ধীরে নয়, তখন কি হতে পারে? হঠাৎ বৃদ্ধি পেলে, হঠাৎ বৃদ্ধি পেলে কি হবে? উচ্চচাপ হবে। তাহলে হঠাৎ বৃদ্ধি পাওয়া মানে কি? যে জলীয় বাষ্পের পরিমাণ অনেকখানি হ্রাস পেয়ে গেছে। অনেকখানি তাহলে কমে লিখবে না গেছে। প্রথম পয়েন্ট, জলীয় বাষ্প হ্রাস। এবার জলীয় বাষ্প হ্রাস পেলে বায়ুর চাপ কি হয়? বেড়ে চাপ যাবে। বৃদ্ধি হবে। তাহলে বায়ুর চাপ বৃদ্ধি পেলে কি হবে? ভালো করে শোনো। ঝোড়ো হাওয়া সৃষ্টি হবে। প্রবল বেগে শুকনো একটা হাওয়া সৃষ্টি বইতে থাকবে। ঠিক আছে, লিখে নাও প্রবল বেগে শুকনো হাওয়া প্রবাহ। যেমন প্রবল স্যার বেগে, কাল বৈশাখী। প্রবল বেগে শুকনো হাওয়া প্রবাহ। শুকনো হাওয়া প্রবাহ নোট ডাউন করেছো? দেখো এইটুকু ছোট্ট অংশের মধ্যে কতগুলো কোশ্চেন নিয়ে ডিসকাস করলাম। অনেকগুলো কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা হলো। যখনই প্র্যাকটিস সেট করাবো, যখনই পরীক্ষায় কোশ্চেন দেবো, তখন বুঝতে পারবে এই টপিক থেকে কিরকম টপিক, মানে কিরকম ব্যাপারগুলো আমাদের পড়ার প্রয়োজন আছে। হচ্ছে ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ কি না? চল, নেক্সট যেটা আমাদের জানার প্রয়োজন, হেডিং করো সহজ টপিক, ঘনত্ব। ঘনত্ব, যেহেতু পদার্থের ধর্ম নিয়ে আলোচনা করছি, ঘনত্ব বা ডেনসিটি আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে ঘনত্বের সংজ্ঞা বললে কি বুঝবো আমরা? কি বলতে পারি ঘনত্বের সংজ্ঞা? তাড়াতাড়ি। কোনো তরলের একক আয়তনের ভরকেই ঘনত্ব বলে। তরল নয়, কোনো পদার্থের। কঠিনের কি ঘনত্ব হয় না? না হ্যাঁ, গ্যাসের সরি ঘনত্ব সরি হয় না? সরি কোনো পদার্থের একক আয়তনের একক আয়তনের। নোট ডাউন করো। কোনো পদার্থের নোট ডাউন করবে, কোনো পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তাহলে ঘনত্ব ইজিক্যাল টু কি বলতে পারি? ঘনত্ব ইজিক্যাল টু ভর বাই আয়তন। ভর বাই আয়তন। কম বেশি প্রত্যেকেই জানি। নোট ডাউন করো, ঘনত্ব ইজিক্যাল টু ভর বাই আয়তন। ওকে, ভর বাই আয়তন ইম্পর্টেন্ট কিন্তু। চল, যখনই ঘনত্ব নিয়ে আলোচনা করেছি, এর কি নিয়ে আলোচনা করা প্রয়োজন? একক নিয়ে আলোচনা করব। তাহলে একক দু তিন রকম নিয়ে আলোচনা করা যায়। একটা এসআই একক, আর একটা হচ্ছে সিজিএস একক, আর একটা এফপিএস একক। তাহলে বলো যে ঘনত্বের এসআই একক কি হবে?
ভর একক কি হয়? কেজি পার মিটার কিউব। কিলোগ্রাম পার মিটার কিউব। কেজি পার মিটার কিউব। মিটার। সিজিএস একক কি হয়? গ্রাম পার গ্রাম পার সেন্টিমিটার। সেন্টিমিটার। সেন্টিমিটার কিউব। আর এফপিএস এ কি হবে বলো? এটা স্কোয়ার লিখেছেন। ও সরি সরি, বলছি কিউব লিখছি স্কোয়ার, কিউব সরি। এফপিএস কি হবে? এফপিএস হবে পাউন্ড পার ফুটের পাউন্ড স্কোয়ার। পার ফুটের ফুটের কিউব, স্কয়ার। ফুটের কিউব, কিউব। ফুটের কিউব, কিউব। ফুটের কিউব। ওকে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট আমরা যেটা আলোচনা করব মাত্রা। বলো মাত্রা কি হতে পারে? এটা আমি লিখেও দিয়েছি, এম এম এল টু দি পাওয়ার -3। -3। সুন্দর। মাত্রা দেখো, যে জিনিস আমাদের জানার দরকার সেগুলো কিন্তু পরপর আমি বলে দিচ্ছি। এরপরে ঘনত্ব যখনই বললাম না, ঘনত্বর সঙ্গে আর একটা জিনিস আমাদের ওতপ্রোতভাবে জানার দরকার, সেটা হচ্ছে আপেক্ষিক ঘনত্ব। কোশ্চেন দেয় এটা রেলের, আপেক্ষিক ঘনত্ব থেকে রেলের পরীক্ষায় খুব কোশ্চেন আসে। রেল কেন, পিএসসি মিসেলিনিয়াস পরীক্ষা কদিন আগে প্রচুর প্র্যাকটিসের অনেক ব্যাচ করিয়েছি, সেখানেও এই আপেক্ষিক ঘনত্ব দিয়ে কোশ্চেন ছিল, যদিও মিসেলিনিয়াস পরীক্ষা আসেনি। আপেক্ষিক ঘনত্ব দিয়ে কিন্তু কোশ্চেন দেয়। এই বলতে পারবে আপেক্ষিক ঘনত্ব কাকে বলে? খুব ভালো সংজ্ঞা, খুব ইম্পর্টেন্ট। আপেক্ষিক ঘনত্ব কাকে বলে বলো, কি মনে হয়? স্যার হুম। কোন পদার্থের ঘনত্বকে যখন 4 ডিগ্রি সেলসিয়াস উন্নত জলের ঘনত্বের সাপেক্ষে তুলনা করব। হ্যাঁ, একদমই তাই। ব্যাপারটা একদম একদম পুরো 100% ক্লিয়ার যে এটা হচ্ছে এটা একটা অনুপাত। অনুপাত বলতে কার অনুপাত? অনুপাত মানে আমরা জানি, অনুপাত মানে পরস্পরকে ভাগ করা। জাস্ট লিখে নাও, খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, যে পদার্থের ঘনত্ব, কোন পদার্থের আপেক্ষিক ঘনত্ব মানে কি, পদার্থের ঘনত্ব নিজে ডিভাইড বাই কি হবে? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, খুব ইম্পর্টেন্ট, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। মনে থাকবে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। এটা হচ্ছে আপেক্ষিক ঘনত্ব। দুটোর অনুপাতকে আপেক্ষিক ঘনত্ব অ্যাজ ওয়েল অ্যাজ আপেক্ষিক গুরুত্বও বলা হয়। আমি ঘনত্ব বলে গেলাম, পরীক্ষায় গুরুত্ব চলে এলো, তোমরা সমস্যায় পড়ে যাবে। যেটা হোক, আপেক্ষিক ঘনত্বও বলা হয়, আপেক্ষিক গুরুত্বও বলা হয়, অসুবিধা নেই। এইবার এর কি কোনো একক বা মাত্রা থাকতে পারে? কি মনে হয়? না স্যার, না। থাকবে না। যেহেতু এটি দুটি রাশির অনুপাত মাত্র, দুটো তাই এর সমজাতীয় রাশির অনুপাত। একদমই দুটোই ঘনত্ব। দেখো, এটাও ঘনত্ব, এটাও ঘনত্ব, তাহলে দুটো যখন ঘনত্বের অনুপাত, তাহলে এটা কিন্তু কোনো রকম কোনো মাত্রা বা একক নেই। এবার এর সঙ্গে যেটা কোশ্চেন আসে, সেটা আরো ইম্পর্টেন্ট কোশ্চেন। বলতে পারবে তিনটে পদ্ধতিতে, তিনটে কি, প্রথমে নোট ডাউন করি, সিজিএস, এসআই, এটাই পরীক্ষার কম্পিটিটিভের কোশ্চেন, আর এপিএস, এই তিনটে পদ্ধতিতে কোনো পদার্থের ঘনত্বের সঙ্গে আপেক্ষিক ঘনত্বের সম্পর্ক কি? ভালো করে নোট ডাউন করো, ভালো করে নোট ডাউন করো, শুনে নাও। যারা জানো তারা লিখে নাও, যারা জানো না তারা দেখে লেখো। কি কি সিজিএস পদ্ধতি কি? সিজিএস পদ্ধতিতে কোনো পদার্থের ঘনত্বটাই তার আপেক্ষিক ঘনত্ব। মনে থাকবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, হ্যাঁ কি না? এসআই পদ্ধতিতে কোনো পদার্থের ঘনত্ব ইজ ইকুয়াল টু কি হয়? আপেক্ষিক ঘনত্ব ইন্টু হাজার। নোট ডাউন করো, আপেক্ষিক ঘনত্ব ইন্টু হাজার। কোশ্চেন আসে কোনটা জানো? সিজিএস তো ইকুয়াল, এটা দিয়ে কোশ্চেন আসে না। কোশ্চেন আছে এসআই এরটা, কোশ্চেন আছে এফপিএসটা। রেলের পরীক্ষায় এফপিএস থেকে প্রচুর কোশ্চেন আসে। এফপিএস পদ্ধতিতে ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্বের সম্পর্ক কি? নোট ডাউন করো, ঘনত্ব ইজ ইকুয়াল টু আপেক্ষিক ঘনত্ব ইন্টু, কেউ বলতে পারবে? দেবাশিস, তোমারই বলা উচিত, তুমি পড়াও, তুমি এই 9-10 মোটামুটি 11-12 পড়াও, তাই তোমার বলা উচিত। বলো, এফপিএস পদ্ধতিতে ঘনত্ব ইজ ইকুয়াল টু আপেক্ষিক ঘনত্ব ইন্টু কত হবে? কে বলতে পারে? কেউ আর কেউ? বলা উচিত, সৌভিকের বলা উচিত, সায়েন্সের স্টুডেন্ট অঙ্কিতার বলা উচিত, শাহরুখ বলতে পারবে, অনিন্দিতা? খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করে নাও। ঘনত্ব ইজ ইকাল টু আপেক্ষিক ঘনত্ব ইন্টু 62.5। এই ভ্যালু, এই তিনটে যেন মনে থাকে। কম্পিটিটিভ এক্সাম বলতে এই সমস্ত প্রশ্ন দিয়ে কিন্তু ভর্তি। লেখা হয়েছে? তাহলে বলো, এই টপিক নিয়ে কারো কোনো
ডাউট থাকলে বা কারো কোনো সমস্যা থাকলে বলো আমাকে। হচ্ছে কারো কোনো ডাউট বা সমস্যা থাকলে বলো আমাকে। আরে কিছু তো রেসপন্স করো প্রত্যেকে, বাকিরা না লিখতে স্যার ঠিক পারছো? আছে। ঠিক আছে। একটু প্রত্যেকের সঙ্গে হ্যাঁ একটু স্যার ঠিক আছে। জিজ্ঞেস করে নিও। আচ্ছা, সন্দীপ লিখতে পেরেছো? রেসপন্স করতে হবে। স্যার আজকে চাপ দিয়ে শুরু হয়েছিল। আজকে চাপ দিয়ে শুরু হয়েছে। সন্দীপ রেসপন্স করবে, আনমিউট করে বলো। লেখা হয়েছে মোটামুটি, বোঝা গেছে যে টপিকটা বললাম? হ্যাঁ ঠিক আছে। ওকে। প্রিয়া লিখতে পেরেছো? সৈকত লিখতে পেরেছো? স্যার লিখতে পেরেছি। সন্তু লেখা হয়েছে? নীলাঞ্জন, হ্যাঁ স্যার প্রসেনজিৎ? হয়ে গেছে। প্রসেনজিৎ একদম সাইলেন্ট কেন? তোমার তো, তুমি যথেষ্ট এইসব এই টপিকগুলো তোমার জানা উচিত। লেখা হয়েছে কিছু? মঞ্জিল, শ্রেয়া, তপস্যা লিখতে হ্যাঁ পেরেছো? স্যার। চলো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার লেখা আছে। ওকে ওকে ওকে, চলো। নেক্সট আমরা এই টপিকের পরে যেটা নিয়ে আলোচনা করব, কম বেশি প্রত্যেকেই জানি। প্রত্যেকে জানি বলতে কি, এটা না একদম সহজ, আমি জাস্ট একটু বলে বেরিয়ে যাব। এটা তেমন কোনো মানে গুরুত্বপূর্ণ বলবো না, যেহেতু টপিকের মধ্যে আছে তাই আমরা বলা দরকার। লিখে হেডিং করো আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিসের নীতি। দেখো, অনেকেই কম বেশি পড়েছো আর্কিমিডিসের এই নীতি সম্পর্কে, হয়তো ভুলে গেছো। দেখো, সায়েন্স টপিকটাকে হয়তো ছোটবেলায় যারা কঠিন মনে করতে, কম্পিটিটিভে কিন্তু কঠিন মনে করলে চলবে না। চলো, আর্কিমিডিসের নীতি কেউ বলতে পারবে? একটু বলো দেখি, আর্কিমিডিসের নীতি কি বলেছে? স্যার স্থির কোনো তরলে পদার্থকে আংশিক স্থির বা তরলে সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুর ওজন আপাতভাবে হ্রাস পায়। হুম, তারপরে স্যার কোনো কমপ্লিট করো। পদার্থকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে হুম, বস্তুটির ওজনের আপাত হ্রাস ঘটে এবং ওই হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। ব্যাস ব্যাস, এইটা হচ্ছে প্রধান ব্যাপার। তাহলে এর বিবৃতিটা শুধু লিখে রাখো। এর বিবৃতিটা বলছি একটু লিখে রাখো, কেন বিবৃতিটা একটু স্পেশাল কিছু কন্ডিশন বা স্পেশাল কিছু জিনিস গুরুত্বপূর্ণ, যেটা দিয়ে কিন্তু কোশ্চেন আছে। কেন বলছি, এখন না প্রশ্নের প্যাটার্নটা না একটু একটু ডেসক্রিপটিভ হয়ে চলে গেছে। যে শুধুমাত্র যে কি বলবো, শুধুমাত্র যে কোনো কিছু এমসিকিউ ফরম্যাট আসবে তা কিন্তু নয়। তাই আমি এই টপিকটা একটু ইলাবোরেটলি বলছি, আশা করবো তোমরা ধৈর্য দিয়ে শুনবে। দেখো, লিখে নাও যে স্থির তরল। একটা জিনিস ভালো করে শুনবে, আমরা কোনো কিছু নিমজ্জিত করার ক্ষেত্রে বা ডোবানোর ক্ষেত্রে শুধু তরল দায়ী নয়, গ্যাসীয় পদার্থও ডোবাতে পারি বা নিমজ্জিত করতে পারি ভালো ভাষায়। তাহলে লিখে নাও স্থির তরল। স্থির তরল বা গ্যাসীয় পদার্থে, স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তু সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করলে, যারা জানো তারাও ঠিক আছে শুনে নাও, যারা জানো না তারা লিখে নাও। আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ। সম্পূর্ণ বা আংশিক, আচ্ছা আংশিক কথা লিখিনি, এক্সট্রিমলি সরি। সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করলে, মানে যে সম্পূর্ণ ডোবাতে হবে এমন মানে নেই, সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করলে, ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ। কি ঘটে নিমজ্জিত করলে? কি হয়? বস্তুটির কিছু পরিমাণ ওজনের হ্রাস ঘটে। লিখে নাও, বস্তুটির ওজন আপাত হ্রাস ঘটে। বস্তুটির ওজন, ওজন কথাটার ওপর আন্ডারলাইন করলাম, কেন? এটা কিন্তু এমসিকিউ এর কোশ্চেন আসে। বস্তুটির ওজন আপাত হ্রাস ঘটে। আপাত হ্রাস ঘটে। এইবার শুধু তো ঘটে বললে চলবে না, এই হ্রাসের পরিমাণটাও কিন্তু নিতে বলা আছে, যা কার সঙ্গে সমান? যা বস্তু বস্তু কর্তৃক, বস্তুটা কি করবে, কোনো জায়গায় যদি জলের মধ্যে ঢিল ফেলা হয়, সেই জলটা কিছুটা উঠে আসবে। তাহলে বস্তু কর্তৃক অপসারিত অপসারিত তরল বা গ্যাসের ওজনের সঙ্গে সমান। তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সঙ্গে সমান। ওজনের সঙ্গে সমান। খুব গুরুত্বপূর্ণ, কিন্তু নোট ডাউন করো। আমি কেন লেখালাম, এখানে দুটো কথা কিন্তু গুরুত্বপূর্ণ। একটা ওজন কথাটা ইম্পর্টেন্ট, আর একটা আপাত হ্রাস ইম্পর্টেন্ট। তাই কিন্তু আমি এটা কিন্তু বিবৃতিটা লেখালাম। হয়েছে? চল, নেক্সট কোশ্চেন, কম্পিটিটিভের প্রিয় কোশ্চেন,
সমস্ত গ্যাস বা তরলেই এই সমস্ত আর্কিমিডিসের নীতি প্রযোজ্য, কিন্তু কোন কোন ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি বা আর্কিমিডিস প্রিন্সিপাল প্রযোজ্য নয় বলা যাবে? প্রযোজ্য নয় তো যেখানে অভিকর্ষজ ত্বরণ শূন্য। ভেরি গুড, পারফেক্ট অ্যান্সার। যেখানে, ভালো করে একটা জিনিস বলে রাখি, তোমাদের বলা প্রয়োজন, ওজন কথাটা বললাম তো, ওজন যখনই বলা হয়, ওজন মানে কি? ওজন মানে কি? ওজন মানে হচ্ছে এমজি। আবার আরেকটু ব্যাখ্যা করি, ওজন মানে হচ্ছে ভর গুণিত বলো অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমরা একটা জিনিস প্রত্যেকেই জানি, ভালো করে শেখা, একদম বেসিক থেকে বলছি, কোনো পদার্থের ভর এটা কি কখনো আমরা ভাঙতে পারি, নষ্ট করতে পারি? কখনো সৃষ্টিও ভর করতে পারি কখনো না, শূন্য হয় না। শূন্য হয় না, সৃষ্টিও করতে, ধ্বংস করতে পারি না। কিন্তু ক্ষেত্র বিশেষে অভিকর্ষ ত্বরণটা কিন্তু জিরো হতে পারে। ওকে, তাহলে অভিকর্ষ ত্বরণ যদি জিরো হয় তাহলে ওজনের ওপর ইম্প্যাক্ট ফেলবে, ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাহলে অভিকর্ষ ত্বরণের ওপর কিন্তু ওজন, বস্তুর ওজন ডিপেন্ড করে। তাহলে যে সমস্ত জায়গায় অভিকর্ষ ত্বরণ নেই সেইখানে কিন্তু এই সমস্ত আর্কিমিডিসের নীতি প্রযোজ্য নয়। তাও আমি কয়েকটা বলে রাখছি, নোট ডাউন করে নাও। প্রযোজ্য নয় কোথায়? প্রযোজ্য নয় হচ্ছে পৃথিবীর কেন্দ্রে। পৃথিবীর কেন্দ্রে। পৃথিবীর কেন্দ্রে প্রযোজ্য নয়। আর কোথায়? আর কোথায়? কৃত্রিম উপগ্রহ। ভেরি গুড, ভেরি গুড, সুন্দর সুন্দর। আবর্তনশীল কৃত্রিম উপগ্রহ। আবর্তনশীল কৃত্রিম উপগ্রহ কোশ্চেন দেয়, এইগুলোই হচ্ছে একদম কনসেপচুয়াল। আবর্তনশীল কৃত্রিম উপগ্রহ, হ্যাঁ কি না? আর কোথায় প্রযোজ্য নয়? অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে অবাধে, হবে। একদমই তাই, ভেরি গুড, এটাই বলতে যাচ্ছিলাম, সুন্দর, এই তো ভালো নলেজ রয়েছে। অবাধে পতনশীল বস্তু, অবাধে পতনশীল বস্তু, এই তিনটে ক্ষেত্রে কিন্তু, বা আরো যেখানে যেখানে লিখে রাখতে পারো, যেখানে জি ইকুয়াল টু জিরো, অভিকর্ষণ ত্বরণ যেখানে নেই, সেইখানে আর্কিমিডিসের নীতি কিন্তু প্রযোজ্য নয়। হচ্ছে, হ্যাঁ কি না? এইবার ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। আর্কিমিডিসের নীতি, এটা আজকে শেষ টপিক, তারপরে রিজনিং ক্লাস স্টার্ট করব। এই যে আর্কিমিডিসের নীতি বললাম, এই আর্কিমিডিস নীতির সঙ্গেই একটা টার্ম খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, সেটা কি বলতো? সেটা হচ্ছে প্লবতা। প্লবতাকে ইংলিশে কি বলা হয় একটু জেনে রাখা প্রয়োজন, বলা হয় বুয়ান্সি। নোট ডাউন করে নাও, কিছু ক্ষেত্রে স্টক অফ ওয়ার্ড বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। এই এই প্লবতাটা কি, ভালো করে একটা জিনিস দেখো, যে আমি একটা, এটা একটা কোনো, ধরো এই জায়গাটা একটা চৌবাচ্চা বা কোনো একটা কিছু একটা, যেখানে জল বা কোনো তরল রয়েছে, ধরো জলই রয়েছে। তাহলে জলের মধ্যে একটা পদার্থ তুমি ডোবানো হলো, একটা পদার্থ ডোবানো হলো। তাহলে বস্তুর ভর যদি এম হয়, তাহলে অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করে? সর্বদা নিচের দিকে কাজ করে। তাহলে এম আর জি একসঙ্গে মিলে ওজনটাও নিচের দিকে কাজ করবে, হ্যাঁ কি না? করবে তো। তাহলে এই আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তুর ওপর তরলটা কি করে? একটা ঊর্ধ্বমুখী বল কাজ করে। ঊর্ধ্বমুখী বল কাজ করে, যেটা লাল কালারের পেন দিয়ে আমি দেখালাম। ওই বস্তুর ওপর যে ঊর্ধ্বমুখী বল কাজ করে, সেই বলটা চেষ্টা করে যাতে বস্তুটা না ডোবে, ঠিক আছে? যা নিমজ্জিত বস্তুর ওজনকে কিছুটা মানে প্রশমিত করার চেষ্টা করে। এই ঊর্ধ্বমুখী বলটাকে কি বলা হয়? প্লবতা। জাস্ট লিখে নাও, ঊর্ধ্বমুখী বল। ঊর্ধ্বমুখী বলটাকেই বলা হয় প্লবতা, ঠিক আছে? প্লবতা কি শুধু, হুম, বলছি প্লবতা কি শুধু মানে তরলের ক্ষেত্রে, গ্যাসীয় ক্ষেত্রে না, অবশ্যই হয়? অবশ্যই গ্যাস, অবশ্যই। আমি এখানেই দেখো আমি একটা কন্ডিশন বারবার দিচ্ছি, তরল বা গ্যাসীয় পদার্থে অবশ্যই। তবে ভালো করে দেখতে গেলে, আমি যদি এক্সাম্পল দেখলাম, তাই তরলের এক্সাম্পলটা ভালো দেখায় না, তরলটা ভিজিবল, চোখে দেখা যায়, হ্যাঁ কি না, ফিল করা যায়, তাই তরলের এক্সাম্পলটা দিই। কিন্তু অবশ্যই গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। দেখো এই প্রতিটা জায়গাতেই, এখানে তরল ও গ্যাসীয়, এখানে তরল ও গ্যাসীয়, প্রতিটা ক্ষেত্রে তরল ও গ্যাসীয় কথাটা বারবার উল্লেখ করি, হ্যাঁ কি না? হ্যাঁ, অসুবিধা নেই। এর পরে ভালো করে একটা জিনিস মনে রাখো, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে এই যে ওপর থেকে যে বলটা কাজ করছে, যেটা বস্তু দিচ্ছে, যেটা বস্তুর ওজন, ধরলাম বস্তুর ওজন W1, আর প্লবতা হচ্ছে W2, যেটা ওপর দিকে কাজ করছে, যেটা ওপর দিকে কাজ করছে। তাহলে এই W1 W2 এর উপর ডিপেন্ড করবে বস্তুটা কি হবে, হ্যাঁ কি না? তাহলে তিনটে কন্ডিশন হতে পারে, হ্যাঁ তিনটে কন্ডিশন হতে পারে, ভালো করে শুনে রাখো।
কি কন্ডিশন, যে W1 গ্রেটার দ্যান W2, একটা হতে পারে W1 ইজ ইকুয়াল টু W2, আর একটা হতে পারে W2 লেস দ্যান W2। এই তিনটে হতে পারে। যদি নিম্নমুখী বলটা ঊর্ধ্বমুখী বল বা প্লবতার থেকে বেশি হয়, তাহলে কি হবে, ভালো করে শোনো, বস্তু ডুবে যাবে। নিম্নমুখী বলটা অর্থাৎ W1টা যদি বেশি হয়, তখন তাহলে কি হতে পারে, তখন ডুবে বস্তু যাবে, ডুবে যাবে। ডুবে যাবে। যদি দুটো সমান হয়ে যায়, তখন কি হবে, তখন ভাসবে, নিমজ্জিত অবস্থায় ভাসবে। কিছুটা ডুবে ভাসবে। একদমই তাই, আমি সেটাকে সরল ভাষায় বলছি, কিছুটা ডুবে ভাসবে, হ্যাঁ কিনা। আর যদি হচ্ছে W2 অর্থাৎ নিম্নমুখী প্লবতা যেটা, বা বললাম ঊর্ধ্বমুখী বল বা যেটা প্লবতা, সেটা যদি বস্তুর ওজনের থেকে বেশি হয়, তখন কি হবে, তখন জলের উপরিতলে ভাসবে। উপরিতলে ভাসবে, ডুববে না, উপরিতলে ভাসে। ওকে, উপরিতলে ভাসবে। হচ্ছে, প্রত্যেকের রেসপন্স করো। দেখো মোটামুটি বোঝা গেছে, ইয়েস অর নো? ভারদ্বাজ লিখেছো? সন্দীপ নোট ডাউন করেছো? মঞ্জিল, সন্তু লিখেছো? প্রিয়া লেখা হয়েছে? হ্যাঁ স্যার। সৈকত হ্যাঁ, স্যার। লিখতে পেরেছো? প্রদীপ লেখা হয়েছে? অনিন্দিতা লিখতে হ্যাঁ, স্যার। পেরেছো? নীলাঞ্জন? স্যার প্লবতার হ্যাঁ, কোনো স্যার। একক আছে? প্লবতার একক কি? প্লবতার, এটা একটু সিলি কোশ্চেন। প্লবতাটা কি অ্যাকচুয়ালি কি? প্লবতা কি লেখালাম? প্লবতা মানে একটা কি বলো? কি বল? প্লবতা একটা বল। বল, তাহলে ঊর্ধ্বমুখী বলের বল। এককটাই প্লবতার একক, আচ্ছা। হ্যাঁ কি না? প্লবতা তো ওয়ান টাইপ অফ ফোর্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ কি না? কেন প্লবতার কথা ইন্ট্রোডিউস হলো কি করে, যে একটা যখন আমি ঢিলকে, বা একটা কোনো মানুষই ধরো, আমি ধরো একটা মানুষ, বা একটা কোনো কাঠ পাথর যখনই জলের মধ্যে ফেলি বা তরলের মধ্যে ফেলি, তরল তো একটা বল প্রয়োগ, তরলের উপর একটা বল প্রয়োগ করছে বস্তুটা, আবার তরলও একটা ওপর দিকে যে বলটা প্রয়োগ করে সেটাকে প্লবতা বলে। দুটো বল সমান হয়ে গেলে কিছুটা ডুবে ভাসবে, নিচের দিক থেকে বলটা বেশি এলে ডুববেই না, উপরে তলে ভাসবে, আর যদি নিম্নমুখী বলটা বেশি হয়ে যায় তাহলে ডুবে যাবে। এই তো তিনটে কন্ডিশন, বোঝা গেল? চল, আমি ভেবেছিলাম এই টপিকটাকে একদিনে শেষ করে দিতে পারবো, কিন্তু এই টপিকটা আমার শেষ হলো না। অর্থাৎ এই ফিজিক্সের যে আজকে শুরু করেছিলাম, বড় টপিক, অবশ্যই বড় টপিক, তাড়াহুড়ো না করে ধীরে ধীরে বললাম। এই যে পদার্থের গঠন ও ধর্ম, এর নেক্সট পার্ট আমি নেক্সট সপ্তাহ বা রোববার দিন মক টেস্ট নেবো, ওই দিন রাত্রিবেলা যেটা ক্লাস নিতে পারি, তো সেদিন ডিসকাস করে নেবো। সেই টপিকের কি কি নিয়ে আলোচনা হবে, সেই টপিকে আলোচনা হবে, একদম আমরা কোর টপিকে ঢুকবো। পৃষ্ঠটান, পৃষ্ঠ শক্তি, সান্দ্রতা, পারলে তোমরা একটু দেখে নিও, তাহলে আমার বলতে সুবিধা হবে। পৃষ্ঠটান, পৃষ্ঠ শক্তি, সান্দ্রতা, বার্নৌলির উপপাদ্য, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বার্নৌলির উপপাদ্য, তারপরে হচ্ছে পীড়ন, বিকৃতি, এই টপিকগুলো, ইলাস্টিসিটি। হ্যাঁ ইলাস্টিসিটি, ছোট ছোট টপিকগুলো আমরা একদম আলোচনা করে কয়েকটা, শোনো আস্তে আস্তে, প্রত্যেকে মিউট করো, প্রত্যেকে মিউট করো, আওয়াজ হচ্ছে বড্ড। শাহরুখ, দেখো এই টপিকটা আলোচনা করে, যেহেতু আসন্ন রেলের পরীক্ষা রয়েছে, প্রত্যেকেই রেলের পরীক্ষা কম বেশি দেবে, তাই গাণিতিক কিছু প্রশ্নাবলী ডিসকাস করব। ওকে, গাণিতিক প্রশ্নাবলী কিন্তু ডিসকাস করব এই টপিকটা কমপ্লিট হয়ে গেলে, এটা পরের দিনে আলোচনা করব। তারপরের ক্লাসে অন্য টপিক শুরু করে দেওয়ার পরে এই টপিকের ওপর আমার কাছে প্রায় 70টা মতো এমসিকিউ আছে, 70টা এমসিকিউ আলোচনা করব। ওকে, চল আজকে তাহলে এতটাই। এরপরে কিছুক্ষণ পরে, জাস্ট 5-6 মিনিট পরেই আমি আবার লিঙ্ক দেবো, আবার আমি রিজনিং ক্লাস নেব। ওকে, চল।